ওকে, আমরা রেকর্ডিং স্টার্ট করেছি। আচ্ছা, আমরা আবার শুরু করি। এখানে সময়টা বড় কম, এইটাই একটা সমস্যা। এরা সব মানে এটা তো জুম গুগল এরা তো সব বিজনেস করতে নেমেছে। এত টাকা দিয়ে আমি নিলাম ওইটা গুগলের জি স্যুটটা, যে যাতে সময়ের কোনো ইয়ে না থাকে। 3 মাস হলো, তারপর বললো যে না, রেকর্ডিং করতে দেওয়া হবে না। পুরো 3,000 টাকাই আমার বেকার গেল। হ্যাঁ বলো। বুঝতে পারছি না গো, কি বলছো, একটু ক্লিয়ারলি বলো। দুটো লিংক পাঠিয়ে ক্লাস নিয়ে আমি একদম বুঝতে পারছি না। দুটো লিংক দিয়ে একটু বেশি খরচটা নিলে ভালো হতো। দুটো কি বলছো একটু। দুটো লিংক দিয়ে স্যার, দুটো লিংক দিয়ে ক্লাসটা নিলে ভালো হতো, একটু বেশিক্ষণ হতো তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, নো প্রবলেম। আচ্ছা, না না, দেখো তোমাদের অফিসিয়ালি ক্লাস শুরু হচ্ছে 28শে জানুয়ারি, জানো তো। তো এগুলো আমরা তার আগে এক্সট্রা করে নিচ্ছি। অফিসিয়ালি ফার্স্ট সেমেস্টার ক্লাস কল্যাণ ইউনিভার্সিটি স্টার্ট হচ্ছে 28শে জানুয়ারি, আমি যতদূর জানি, মানে আগামীকাল থেকে। যাই হোক, এইটা কোনো অসুবিধা নেই। আমরা সে ক্লাস কোর্স সব পুরো করব, সেই নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, আমি যেটা 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 তোমাদের বলছিলাম কথাটা, সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা একটা খুব ইম্পর্টেন্ট প্রসেস এর ব্যাপারে পড়লাম। সেটা হচ্ছে কি ফার্মেন্টেশন, ঠিক আছে, যেটাকে আমরা সন্ধান প্রক্রিয়া বলি। আমি তোমাদের আরেকবার রিক্যাপ করার জন্য জিজ্ঞেস করব, এই প্রসেসটা কেন এত ইম্পর্টেন্ট, ওয়াই দিস প্রসেস ইজ সো ইম্পর্টেন্ট। কে বলবে আমার? Any one of you, why this fermentation process is so important? শিল্পা আছে নাকি ক্লাসে? শিল্পা নেই আজকে হ্যাঁ বোধহয়। স্যার, আছি আছি আছি। হ্যাঁ, তো এই ফার্মেন্টেশন প্রসেসটা কেন এত ইম্পর্টেন্ট? স্যার, এর আগের দিন যেটা বলছেন ওই এনএডি, এনএডিপি থেকে আবার এনএডিএইচ তৈরির মানে ওই ওটাকে রিভাইভ করার জন্য বলছিলেন। মানে তো ওটা, NADH থেকে NAD প্লাস তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এনএডিএইচ অ্যাবসলিউট। থেকে আবার পুনরায় এনএডি প্লাস তৈরি করার জন্য। তো সেইটা কেন ইম্পর্টেন্ট, NAD প্লাস তৈরি হওয়াটা কেন ইম্পর্টেন্ট? Why do we need this NAD plus? Any one of you? কারণ এটা আবার ইয়েতে গিয়ে কাজে লাগবে, ওই আমাদের গ্লাইকোলাইসিসে। এক্স্যাক্টলি। সাইকেলটাই তো লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আরেকজনের গলা খুব পরিষ্কার আসছে না। ওকে, হ্যাঁ, অ্যাবসলিউটলি কারেক্ট, দুজনেই যেটা বললে যে গ্লাইকোলাইসিসে কাজে লাগবে। গ্লাইকোলাইসিস ইজ আ প্রসেস উইচ ইজ আ ইউনিভার্সাল প্রসেস। ইউনিভার্সাল প্রসেস মানে সব ধরনের অর্গানিজমে, হ্যাঁ, সব ধরনের প্রাণীর মধ্যে কিন্তু এই গ্লাইকোলাইসিস প্রসেসটা চলে। সো ইটস এ ইউনিভার্সাল প্রসেস। ধরো আমার মধ্যে, তোমার মধ্যে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন সব হচ্ছে, বাট থিঙ্ক অফ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ঠিক আছে, তার মধ্যে কিন্তু শুধু গ্লাইকোলাইসিসই হচ্ছে। বা অ্যানারোবিক কন্ডিশনে ইস্ট ইত্যাদি, তাদের মধ্যে শুধু গ্লাইকোলাইসিসই হচ্ছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে গ্লাইকোলাইসিস প্রসেস, এখানে খুব বিয়ে করে লেখা আছে যে নেট গেন হচ্ছে 2 ATP। এই গ্লাইকোলাইসিস প্রসেসের সাহায্যে নেট 2 ATP গেন হয়। এই 2 ATP যে গেন হচ্ছে, এই 2 ATP কিন্তু আমাদের যারা লোয়ার অর্গানিজমস, যাদের এনার্জি ডিমান্ড অত বেশি নয়, লোয়ার অর্গানিজমস যারা, তাদের জন্য কিন্তু সাফিসিয়েন্ট টু ক্যারি অন দেয়ার ফিজিওলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল প্রসেসেস। তাদের ফিজিওলজিক্যাল এবং বায়োকেমিক্যাল প্রসেসকে ক্যারি করার জন্য কিন্তু সাফিসিয়েন্ট। যার জন্য, হ্যাঁ, গ্লাইকোলাইসিস হ্যাজ টু বি কনস্ট্যান্টলি মেনটেইনড, বা দ্য প্রসেস অফ গ্লাইকোলাইসিস ইজ মোর অর লেস কনস্টিটিউটিভ, মানে সবসময় হয়ে চলে within cells. কিন্তু there is a prerequisite for this glycolytic process, that is we need to have, দেখতে পাচ্ছ তো কার্সার, sufficient supply of NAD plus।
এই যে NAD প্লাসের সাপ্লাই, এইটাকে মেনটেন করার জন্য আমাকে কি করতে হবে না NADH কে NAD প্লাসে কনভার্ট করতে হবে। এবং এই যে NADH কে NAD প্লাসে কনভার্ট করা যদি এয়ারোবিক কন্ডিশন থাকে, মানে plenty of oxygen is available, এয়ারোবিক কন্ডিশন নরমালি তোমার যে ক্রেব সাইকেল চলছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলছে, তখন কোনো সমস্যা নয়, তখন NAD প্লাস কিন্তু এই NADH কিন্তু NAD প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখন অ্যানিয়ারোবিক কন্ডিশন, মানে অক্সিজেনের সাফিসিয়েন্ট সাপ্লাই নেই, সেই মতো অবস্থায় কিন্তু ক্রেব সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বন্ধ হয়ে যাবে। দেন হাউ ডু ইউ রিজেনারেট দ্য NADH? তখন তুমি NADH কে রিজেনারেট করবে কিভাবে? সেই রিজেনারেশনের প্রসেস হচ্ছে গিয়ে আমাদের ফার্মেন্টেশন। ওকে, সো দিস ফার্মেন্টেশন প্রসেস ইজ অব্লিগেটরি ফর দ্য কনস্টিটিউটিভ নেচার অফ গ্লাইকোলাইসিস। মানে গ্লাইকোলাইসিস কে চালিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার NADH থেকে NAD প্লাসে কনভার্ট করতে হবে, এবং ফার্মেন্টেশন প্রসেস কিন্তু সেই কাজটা করে দিচ্ছে। ক্লিয়ার? এবার এই ধরনের একটা সাবসিডিয়ারি প্রসেসের প্রচুর বেনিফিটস আছে। একটা আমরা দেখলাম ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, ওই যে আমাদের পায়ে ক্র্যাম্প ধরা বা ব্যথা হওয়া যখন প্রচুর ল্যাকটিক অ্যাসিড জমে যায়, ঠিক আছে। আরেকটা দেখলাম আমরা অ্যালকোহলিক ফার্মেন্টেশন, এই যে আমরা ধরো ইডলি ধোসা খাচ্ছি, কেক খাচ্ছি, কিংবা ওয়াইন খাচ্ছি, কিংবা হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, আর কিছু না হলেও হাতে গাদা গাদা স্যানিটাইজার দিয়ে ধুচ্ছি, ঠিক আছে। এই যে অ্যালকোহলটা প্রডিউস হচ্ছে, অবভিয়াসলি সব অ্যালকোহলিক ফার্মেন্টেশন দিয়ে তৈরি হয় না। স্যানিটাইজারে মিনিমাম 60% অ্যালকোহল থাকতে হয়, 60% অ্যালকোহল তো আর অ্যালকোহলিক ফার্মেন্টেশন দিয়ে তৈরি হবে না। বাট ইয়া, হ্যাভিং সেড দ্যাট, দেয়ার আর আদার প্রসেসেস, যেটা আমি বললাম, সেগুলো প্রত্যেকটার জন্যই কিন্তু এই অ্যালকোহলিক ফার্মেন্টেশন খুব ইম্পর্টেন্ট। নাও মাই নেক্সট কোয়েশ্চেন টু ইউ, হোয়াট ইজ দিস NAD প্লাস? এই NAD প্লাস জিনিসটা কি, এটা আমাকে কে বলবে? হোয়াট ইজ দিস NAD প্লাস? এই NAD জিনিসটা কি? হোয়াট ইজ দিস FAD, যেখান থেকে FADH2 তৈরি হচ্ছে, এগুলো কি? হোয়াট আর দিস থিংস? এনি আইডিয়া? কারোর কোনো আইডিয়া? ফুল ফর্মটা জানা আছে? NAD FAD এগুলোর ফুল ফর্ম জানা আছে? হ্যাঁ, কি কি? ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, কারেক্ট। আচ্ছা, ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, এই ফ্ল্যাভিন নামটা তোমরা অন্য কোথাও শুনেছো? স্যার ভিটামিনে। ভিটামিনে শুনেছো? কি ভিটামিন? রাইবোফ্ল্যাভিন, তাই তো? ভিটামিন B2, বি কমপ্লেক্সের একটা পার্ট। ওকে, রাইবোফ্ল্যাভিন। সেমনি NAD প্লাস মানে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে নিয়াসিন, যে ভিটামিনটাকে আমরা বলে থাকি নিয়াসিন, সেই নিয়াসিন, দ্যাট ইজ অলসো আ পার্ট অফ দিস ভিটামিন বি কমপ্লেক্স, তার একটা পার্ট। ওকে, সো হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট, যে এই যে জিনিসগুলো which is absolutely essential for glycolysis are nothing but the derivatives of different vitamins. On the other hand, part কথাটা বলাটা ঠিক হচ্ছে না। এই যে FAD, FAD এর precursor molecule কে riboflavin, which is a vitamin B complex, part of a vitamin B complex. NAD, NAD এর precursor molecule কে, NAD এর precursor molecule হচ্ছে গিয়ে আমার niacin, which is a part of vitamin B complex. ওকে, তাহলে এইবার একটু একটু করে আমরা বুঝতে পারছি যে কেন এনার্জির জন্য ভিটামিন খেতে বলা হয়। তার থেকে ইম্পর্টেন্ট আরো বলছি, কোএনজাইম এ, কোএনজাইম এর প্রিকারসর কি জানো? এনি আইডিয়া? ইটস ভিটামিন B5, প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন B5, দ্যাট ইজ দ্য প্রিকারসর অফ কোএনজাইম এ। এরকম আরো আছে,
ভিটামিন ওই যে কিউ, যেটা এই যে বিরাট কোহলি টিহলিরা এরা দেখবে এদের কম্পালসারি ডায়েটে রয়েছে, মানে যারা স্পোর্টস পার্সন তাদের কম্পালসারি ডায়েটে এই ভিটামিন কিউ ব্যাপারটা রয়েছে। মানে যদি একটু কস্টলি ভিটামিন ট্যাবলেটস খাও, এখন যেগুলো খাচ্ছ সেগুলো নয়, মানে করোনার জন্য যে আমরা A to Z বা জিঙ্কোভিট খাই ওগুলো না, তাহলে আমরা দেখতে পাবো কিন্তু সেই ট্যাবলেটস এর দাম হয় অনেক, প্রায় 50 টাকা 60 টাকা একটা ট্যাবলেটের দাম। তখন আমরা দেখতে পাবো তাতে থাকে গিয়ে হচ্ছে কিউ। সো দিস ইজ अगेन ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার সেলুলার রেসপিরেশন। এইবার আমরা বুঝতে পারছি যে এই যে সেলুলার রেসপিরেশন যার মাধ্যমে এটিপি তৈরি হচ্ছে, এই প্রসেসটার জন্য ডিফারেন্ট ভিটামিনস আর ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়াই আমাদের যখন এনার্জি ল্যাক করে তখন কিন্তু আমাদের এইটা ডাক্তাররা অলওয়েজ প্রেসক্রাইব করে যে টেক ভিটামিনস। নাও ওয়াই দে আর ভেরি ইম্পর্টেন্ট, দেখো এখানে আমি তোমাদের বোঝালাম যে কোএনজাইমে আমি জানি দিস ইজ রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ অ্যাসিটাইল কোয়ে। তাহলে এই যে কোএনজাইমে ইট ইজ আ ডেরিভেটিভ অফ দ্য ভিটামিন প্যান্টোথেনিক অ্যাসিড বা ভিটামিন B5, আর এই কোএনজাইমের প্রিকারসর হচ্ছে গিয়ে প্যান্টোথেনিক অ্যাসিড বা ভিটামিন B5। সিমিলারলি NAD+, FAD+ এদের প্রিকারসর হচ্ছে রেসপেক্টিভলি নিয়াসিন এবং রাইবোফ্লাভিন। কনস্ট্যান্টলি এতজন ঢুকলে কি করে করা যাবে, রাইবোফ্লাভিন ইত্যাদি। তো যে কথাটা আমি তোমাদের বলতে চাইছি যে দ্যাটস ওয়াই উই হ্যাভ টু টেক ভিটামিনস ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দিস সাইকেলস। বাট হাউ this NAD+, FAD+, they are so important because they are the coenzymes for different enzymes which take part in glycolysis and Krebs cycle. Usually দেখবে যে যে কোনো এনজাইম যেটা হচ্ছে গিয়ে ডিহাইড্রোজেনেস টাইপ অফ এনজাইম, যেমনি এই স্টেপটা, দিস স্টেপ ইজ মিডিয়েটেড বাই আ পার্টিকুলার এনজাইম। এই এনজাইমটার কেউ নাম বলবে? এটা সবাই ক্লাস 12 এ পড়েছো। এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেটের থেকে 1,3 বিসফসফোগ্লিসারেট, মানে বা তুমি যদি এই যে এনজাইমটা যেটা এই গ্লিসারালডিহাইড 3 ফসফেটের থেকে 1,3 বিসফসফোগ্লিসারেটে কনভার্ট করছে, এই এনজাইমটার কেউ নাম বলবে আমাকে? কোন এনজাইমটা এটা করছে? গ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেজ, গ্লিসারালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেস, G3PDH, ঠিক আছে? গ্লিসারালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেস। এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেস যে এনজাইমটা আছে, এই এনজাইমটার একটা কোএনজাইম দরকার। হোয়াট ইজ আ কোএনজাইম? হোয়াট ইজ আ কোএনজাইম? স্যার কোএনজাইম হচ্ছে এনজাইমের একটা পার্ট, মানে এনজাইমের যে স্ট্রাকচার তার মধ্যে কোএনজাইম একটা পার্ট থাকে। এই কোএনজাইম পার্টগুলো মেইনলি ভিটামিন দিয়ে তৈরি হয়, ভিটামিন অন্যান্য মলিকিউল দিয়ে হয়। ওকে, আই গিভ ইট টু ইউ। অনেকটা কারেক্ট, পুরোটা কারেক্ট আমি বলবো না। দেখো একটা এনজাইমের দুটো পার্ট হয়, একটা হচ্ছে গিয়ে তোমার প্রোটিনেশিয়াস পার্ট, যে পার্টটা হচ্ছে গিয়ে আমি সেটাকে বলে থাকি গিয়ে হচ্ছে অ্যাপো এনজাইম, which is the proteinaceous part, এবং আরেকটা পার্ট হচ্ছে গিয়ে কোএনজাইম। এবার এগুলো ডিফারেন্ট টাইপের কোফ্যাক্টর হতে পারে। কোএনজাইমস হলে ভিটামিনস হয়, হ্যাঁ, বা দেয়ার আর আদার প্রস্থেটিক গ্রুপস, যেমনি ধরো ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, আয়রন, এইসবও হতে পারে, ঠিক আছে? সো হোয়াট এভার these two parts, that is the apoenzyme and the coenzyme, which includes prosthetic groups, different cofactors, এই দুটো মিলে তৈরি করে গিয়ে হচ্ছে হলো এনজাইম। আর এই হলো এনজাইমটা হচ্ছে গিয়ে দ্য ফাংশনাল এনজাইম। ওকে, এই ফাংশনাল এনজাইমটা হচ্ছে গিয়ে হলো এনজাইম, which is the functional form of the enzyme. It is consistent of it, the functional enzyme, that is the hollow enzyme, is constituted by two parts. One is the apoenzyme, that is the proteinaceous part, and another is the coenzyme, that is the
ভিটামিন ইন দিস কেস। ঠিক আছে, তাহলে যদি আমার এই ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া যেগুলো গ্লাইকোলাইসিস কিংবা ক্রেবস সাইকেলে ঢুকছে তাদেরকে ত্বরান্বিত করতে হয়, ইন দ্যাট কেস আই নিড ফাংশনাল এনজাইমস। কারণ ম্যালনিউট্রিশনের থেকে বড় প্রবলেম আমাদের দেশে হচ্ছে হজম না হওয়া। ঠিক আছে, ট্রাস্ট মি, আমাদের প্রত্যেকের শরীরে প্রচুর নিউট্রিয়েন্ট আছে, যে নিউট্রিশন আমাদের সবার সাফিসিয়েন্ট, প্রচুর নিউট্রিয়েন্ট আছে। তাহলে কার শরীর মজবুত কার শরীর উইক, এটা পুরোপুরি নির্ভর করে যে আমাদের এই যে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে শরীরের মধ্যে, যার দরুন এই নিউট্রিয়েন্ট গুলোকে প্রপারলি ইউজ করা যাচ্ছে, সেই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কতটা ঠিকঠাক ভাবে হতে পারছে। ঠিক আছে, সেই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কতটা ঠিকঠাক ভাবে হতে পারছে এটার উপর কিন্তু পুরোপুরি নির্ভর করছে। এবং এই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে কিন্তু ত্বরান্বিত করছে গিয়ে বিভিন্ন এনজাইম, যার একটা পার্ট হচ্ছে ভিটামিন আর অন্য পার্টটা কি, এই যে উৎসেচক, উৎসেচকের একটা পার্ট হচ্ছে ভিটামিন, যেটা এখানে আমরা দেখলাম কোএনজাইমস গুলো, আর অন্য পার্টটা কি কে বলবে আমায়? প্রোটিন পার্ট। অফকোর্স প্রোটিন। অফকোর্স প্রোটিন পার্ট। ঠিক আছে, তাহলে আমাকে যদি এনজাইমের প্রপার ফাংশন মেনটেন করতে হয়, তাহলে আমাকে ডায়েটে কোন দুটো জিনিস বেশি খেতে হবে? আমাকে যদি এনজাইমে প্রোটিন আর ভিটামিন, ঠিক আছে, কারণ এই দুটো মিলেই আমার এনজাইম তৈরি হচ্ছে, এবং এটিপি যে প্রডিউস হওয়া, দ্যাট ডিপেন্ডস আপন দিস বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস which are mediated by different enzymes. That's why it's so essential to have a proper supply of protein. That's why it's so essential to have a proper supply of protein and vitamin to maintain proper biochemical reactions within your body. Clear? এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এই জন্য ঠিক আছে, ডাক্তাররা শরীর খারাপ হলে বা এনার্জির জন্য ভিটামিন টনিক দেয়, কারণ আমাদের কারুর শরীরে, কারণ আমরা কেউ ম্যালনিউট্রিটেড নই, ঠিক আছে, কেউ ম্যালনিউট্রিটেড নই, এবং আমাদের কারুর শরীরে কিন্তু নিউট্রিয়েন্টের অভাব নেই, নিউট্রিয়েন্ট প্রচুর আছে। সেই নিউট্রিয়েন্ট গুলো বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস এর মাধ্যমে প্রপার প্রোডাক্ট তৈরি করতে পারছে কিনা, বা কতটা ভালোভাবে প্রপার প্রোডাক্ট তৈরি করতে পারছে, তার উপর নির্ভর করে আমাদের জেনারেল স্বাস্থ্য, এবং সেটা পুরোপুরি ভাবেই নির্ভর করে যে আমাদের শরীরে এই ডিফারেন্ট এনজাইমস গুলো কিরকম ভাবে ফাংশন করছে তার উপর। ইজ ইট ক্লিয়ার? কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। If anyone is having any question, please ask me. ভিটামিন। হ্যাঁ, ভিটামিন স্যার কি? প্রস্থেটিক গ্রুপটা একটু বলুন। প্রস্থেটিক গ্রুপ, প্রস্থেটিক গ্রুপ হচ্ছে গিয়ে, দেখো একটা এনজাইম, ঠিক আছে, এবারে তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাপোএনজাইম, যেটা হচ্ছে পুরো প্রোটিনেশিয়াস পার্ট, প্রোটিনটা, এবং তার সঙ্গে আরেকটা পার্ট জয়েন করে টু ফর্ম দা হলো এনজাইম, সেটা হচ্ছে ফাংশনাল পার্ট। এবার এই যে যেটা জয়েন করে, এটার জন্য বিভিন্ন বইয়ে বিভিন্ন টার্মিনোলজি আছে। কোএনজাইমস যেগুলো হচ্ছে মেনলি ভিটামিনস হয়, কোফ্যাক্টরস এর মধ্যে কোএনজাইমস কেও ইনক্লুড করা হয়, প্রস্থেটিক গ্রুপ কেও ইনক্লুড করা হয়। আবার অনেক সময় বলা হয় যে না, কোফ্যাক্টরস এন্ড কোএনজাইমস দে আর ডিফারেন্ট, মানে কোএনজাইমস আর ডাইলাইজেবল, কোফ্যাক্টরস আর নট, এরকম অনেক ব্যাপার আছে। তো আমরা জেনারেলি এটা বুঝবো যে একটা এনজাইম আছে, সেটাকে ফাংশনাল করার জন্য প্রোটিনেশিয়াস যে পার্টটা আছে সেটার সঙ্গে তিন ধরনের জিনিস জয়েন করে, একটা হচ্ছে কোফ্যাক্টর, একটা হচ্ছে কোএনজাইম, একটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ।
এই যে প্রস্থেটিক গ্রুপ, হ্যাঁ, মানে তিনটের যে কোনো একটা ইউজুয়ালি জয়েন করে বা একাধিকও জয়েন করতে পারে, ইউজুয়ালি দিজ আর মেটাল আয়ন্স। ইউজুয়ালি দিজ আর মেটাল আয়ন্স। বুঝতে পেরেছ? তোমাকে বুঝিয়ে বলছি আরো। সেটা হচ্ছে যে ভিটামিনের সঙ্গে আর কি ডাক্তাররা খেতে বলে শরীর ঠিক রাখার জন্য প্রোটিন ছাড়া? করোনার সময় খাচ্ছ তো কিছু ভিটামিন? এই কে প্রশ্ন করছিলে আমায়? একটু উত্তর দাও। স্যার অনেক সময় প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে অনেক রকম কিছু খেতে বলেন যাদের মানে হ্যাঁ, শরীরে ঘাটতি থাকে। সেটা তো ঠিক আছে, বাট ভিটামিন ট্যাবলেটস এ ইউজুয়ালি ভিটামিনের সাথে আরেকটা জিনিস থাকে, এই যে জিঙ্কোভিট, ভিস্টামিনা, এগুলো কি? এই যে বিভিন্ন ভিটামিন ট্যাবলেট, মানে ভিটামিন ট্যাবলেট তার সঙ্গে জিঙ্ক আছে, বিকোসুল জেড, কেন না তার সাথে জিঙ্ক আছে, ভিস্টামিনা তার সঙ্গে ডিফারেন্ট এনজাইম, এই মিনারেলস আছে, ডিফারেন্ট মিনারেলস আছে। কি কি মিনারেলস? ম্যাগনেসিয়াম থাকতে পারে, হ্যাঁ, জিঙ্ক তো অবশ্যই লাগে। এইগুলো কেন? আয়রন লাগে, আয়রন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এইগুলো কেন লাগছে? সো দিজ মিনারেলস লাইক ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, they are the prosthetic groups for different enzymes. সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে এইটার, যেটা ছাড়া আমাদের দেহের বা কারুরই কোনো কোষ বাঁচবে না, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ কিসে কাজে লাগে? এটা তো সবার জানা উচিত। রেপ্লিকেশনে কাজে লাগে। আর ডিএনএ পলিমারেজে কোন কোন প্রস্থেটিক গ্রুপ আছে, কোন আয়ন লাগে ডিএনএ পলিমারেজের ফাংশনের জন্য জানো? Magnesium. So these prosthetic groups are essentially different minerals or inorganic compounds, which bind with the enzymes, okay, for their proper functionality, and they join with the apoenzyme to form the coenzymes. যার জন্য এই minerals like vitamins, they are also very very important for the proper functioning of different enzymes within our body. Okay, clear? এরপর আমরা দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস দেখব। একটা হচ্ছে এই যে ধরো আমার শরীরে প্রোটিন, এই কার্বোহাইড্রেট অ্যাজ আ সোর্স অফ এনার্জি পুরোপুরি ইউজ হয়ে গেছে, ওকে, ফ্যাটও পুরো শেষ হয়ে গেছে। এবারে কি হবে? আমার মাসল গুলো আস্তে আস্তে ওয়েস্ট করা শুরু করবে। দিস ইজ কল্ড ওয়েস্টিং অফ মাসলস। দেখবে এরকম যে বহুদিন যদি কেউ প্রপারলি না খেয়ে থাকে, আস্তে আস্তে কি হয় যে তার শরীরের যে প্রোটিন গুলো আছে সেগুলো সোর্স অফ এনার্জি হিসেবে কাজ করতে শুরু করে, ওকে। তো তখন কি হয়? এই যে প্রোটিন গুলো আস্তে আস্তে ব্রেকডাউন করে যায়, তখন দেখবে একেবারে লোকটা ডিহাইড্রেটেড হয়ে গেছে, মাসেল ফাসেল পুরো শুকিয়ে গেছে। এই যে জিনিসটা, হ্যাঁ, যেখানে তোমার নন কার্বোহাইড্রেট সোর্সের থেকে হ্যাঁ গ্লুকোজ তৈরি হয়, সেইটাকে বলা হয় গিয়ে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এটা আমি আগেও বলেছি। এবং তোমাদের আরেকটা প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে এই যে বলছেন যে প্রোটিন গুলো আস্তে আস্তে মাসল থেকে ভেঙে যাচ্ছে, ভেঙে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে এবং তারা সেখান থেকে আমাদের শরীর এনার্জি পাচ্ছে, কিভাবে? এইভাবে। এই চার্টটা দেখো, তোমার যে মাসেলে প্রোটিন আছে বা শরীরে যে প্রোটিন আছে সেগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করলো এবং তোমার শরীর একেবারে শুকিয়ে যাচ্ছে। তারপর এই যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে, ধরো অ্যালানিন, গ্লাইসিন, থ্রিওনিন, সিস্টিন, সেরিন, ট্রিপ্টোফ্যান, they are converted into pyruvate. Isolysine converted joins in as acetyl-CoA. তো এই রকম বিভিন্ন বিভিন্ন অ্যামিনো অ্যাসিড কিন্তু গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল এইসবের বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে and they are producing energy. Am I clear? তাহলে প্রোটিন থেকেও কিন্তু আলটিমেটলি আমি এনার্জি পাচ্ছি, not only when protein acts as enzyme but when it breaks down into amino acid and these amino acids enter
the glycolytic pathway of the Krebs cycle through different steps. যেমনি দেখো আর্জিনিন, প্রোলিন, হিস্টিডিন, গ্লুটামিন এগুলো গ্লুটামেটে কনভার্ট হচ্ছে এবং সেখান থেকে অ্যালফা গ্লুটারেট তৈরি হচ্ছে। এবার কি এটা একটা ক্রেবস সাইকেল এর কম্পাউন্ড। সেমনি ফিউমারেট তার প্রিকারসর টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই চার্টটা কেন ইম্পর্টেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বোহাইড্রেট এবং ফ্যাটসের শেষ হয়ে যাওয়ার পরে কিভাবে প্রোটিন আস্তে আস্তে ভেঙে তৈরি করছে গিয়ে হচ্ছে amino acids which are entering the Krebs cycle as a source of energy. Okay, so protein can produce energy in this way as well, but after all the carbohydrates and the fats of your body has been consumed, দুটো যখন পুরোপুরি কনজিউম হয়ে গেছে তারপরেই কিন্তু এরা ঢুকবে। ঠিক আছে, আমরা একটা খুব সুন্দর এক্সাম্পল গ্লুকোনিওজেনেসিসের দেখি। হ্যাঁ, গ্লুকোনিওজেনেসিসের একটা খুব সুন্দর এক্সাম্পল উদাহরণ দেখি। ঠিক আছে, পরীক্ষার আগে একটু পড়াশোনায় মন বেশি বসে, একটু ঘুম কম পাচ্ছে, কনসেন্ট্রেশন বেশি থাকছে, এরকম ঘটে পরীক্ষার আগে কারুর? নাকি সবসময় ঘুম পায় এবং মোবাইল দেখতে ইচ্ছে করে? না স্যার, পরীক্ষার আগে তো একটু চাপ মতো বেশি মনে হয়, তখন তো একটু পড়াশোনা বেশি ভালো হয়। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, চাপ। এই যে চাপটা থাকে, টেনশনটা, এটার জন্য আমাদের ব্লাডে একটা পার্টিকুলার হরমোনের লেভেল বেড়ে যায়। কোন হরমোনটা বলো তো? অ্যাড্রিনালিন? না, এটাই হচ্ছে কমন মিস্টেক। সবাই ভাবে অ্যাড্রিনালিন। না, অ্যাড্রিনালিন ইজ আ ডিফারেন্ট হরমোন। সেটার ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স আছে, যেটা আমি নেক্সট ক্লাসে অল্প করে বলবো। যেটার লেভেল চাপের জন্য বেড়ে যায় সেই হরমোনটা হচ্ছে গিয়ে কর্টিসল। ইটস আ গ্লুকোকর্টিকয়েড। আমাদের অ্যাড্রিনাল কর্টেক্সের থেকে এই হরমোনটার ক্ষরণ হয়। অ্যাড্রিনাল কর্টেক্সের থেকে এই হরমোনটার ক্ষরণ হয়। ইটস আ গ্লুকোকর্টিকয়েড, ইটস নোন অ্যাজ কর্টিসল। This cortisol is one of the mediator of gluconeogenesis. মানে এই বিভিন্ন নন কার্বোহাইড্রেট সোর্সের থেকে কিন্তু গ্লুকোজ তৈরি করবে। আর ব্লাডে গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া মানে কিন্তু তোমার ব্রেনে বেশি গ্লুকোজ যাবে, ব্রেন কিন্তু অনেক সতেজ হয়ে যাবে। ব্লাডে গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া মানে তোমার ব্রেনে কিন্তু প্রচুর গ্লুকোজ যাবে, ব্রেন কিন্তু অনেক সতেজ হয়ে যাবে। যার জন্য যখন এই যে চাপ, এই চাপের জন্য কর্টিসল লেভেলটা আমাদের ব্লাডে বেড়ে যাচ্ছে, নন কার্বোহাইড্রেট সোর্সেস আর কনভার্টেড ইনটু গ্লুকোজ, and this increased level of glucose within the blood facilitates, একটু মিউট করো যে অন করে রেখেছো, facilitates different biochemical reactions। হ্যাঁ, এবং ব্রেনে গ্লুকোজের মাত্রা বেশি যাচ্ছে। আরে একটু মিউট করো না যে অন করে রেখেছো। ব্রেনে গ্লুকোজের মাত্রা বেশি যাচ্ছে, ঠিক আছে, এবং এই ব্রেনে গ্লুকোজের মাত্রা যে মুহূর্তে বেশি যাচ্ছে আমরা কিন্তু অনেক সজাগ হয়ে যাচ্ছি। কিন্তু এটার একটা কিন্তু নেগেটিভ কনসিকুয়েন্স আছে। সেটা হচ্ছে যে পরীক্ষার আগে আমি 2-3 দিন চাপ নিলাম সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি যদি দীর্ঘদিন ধরে চাপ নিয়ে যাই, হ্যাঁ, আমি যদি দীর্ঘদিন ধরে চাপ নিয়ে যাই তখন কিন্তু আবার একটা সমস্যা হবে। যে অনেক মানুষ ক্রনিক একটা টেনশনে ভোগে, করে, তখন কি হয় তাদের ব্লাডে এই কর্টিসল এত মাত্রায় বেড়ে যায়, কারণ এই ধরনের টেনশন সবসময় ব্রেনে আমাদের হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, তো সে আর কি তোমার অ্যাড্রিনোকর্টিকোট্রফিন রিলিজিং হরমোন এটা সিক্রিট করে। তারপরে কর্টিকোট্রফিক হরমোন সিক্রিট হয় ফ্রম পিটুইটারি, এবং তার ইনফ্লুয়েন্সে অ্যাড্রিনাল কর্টেক্স, ঠিক আছে, সেটা কি করে, সেটা তোমার গ্লুকোকর্টিকয়েড সিক্রিট করে। দেয়ার আর ডিফারেন্ট রিজিয়নস, জোনা গ্লোমারিউলোসা সেটা মিনারেলোকর্টিকয়েড করে, জোনা ফ্যাসিকুলাটা, এনিওয়ে সেটা গ্লুকোকর্টিকয়েড, অত ডিটেলসে গিয়ে লাভ নেই। তো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য হাইপোথ্যালামাস
যেটা টেনশনটা সেন্স করছে এবং পিটুইটারিকে রিলিজিং হরমোন রিলিজ করতে বলছে। সে রিলিজিং হরমোন রিলিজ করছে, পিটুইটারি অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করছে এবং অ্যাড্রিনাল কর্টেক্স থেকে আমার ফাইনালি সিক্রিট হচ্ছে গিয়ে গ্লুকোকর্টিকয়েড, যেটা কিন্তু মাত্রায় খুব ব্লাডে বেড়ে গেলে আমাদের আলটিমেটলি সে নন কার্বোহাইড্রেট সোর্সকে গ্লুকোজে কনভার্ট করছে এবং ব্লাডে গ্লুকোজের মাত্রা খুব বেড়ে যাচ্ছে। তাই জন্য দীর্ঘদিন যে লোক চাপে আছে তার ব্লাডে এতই গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসলের মাত্রা বেড়ে গেছে, গ্লুকোনিওজেনেসিস এত বেশি হচ্ছে যে তার ব্লাড গ্লুকোজ লেভেল খুব হাই হয়ে যায় এবং সে কিন্তু ডায়াবেটিসের পেশেন্ট হয়ে যায়। যার জন্য বেশি চাপ নেওয়া একদমই ভালো না। বেশি যদি টেনশন নাও, এই সেম পাথওয়েটা কাজ করবে, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে তোমার ব্লাডে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে এন্ড ইভেন্চুয়ালি ইউ উইল বি ডায়াবেটিক। ওকে, আজকে আর সময় নেই, আজকে এখানেই শেষ করছি। নেক্সট ক্লাস আমি জানিয়ে দেবো। কারুর কোনো কোয়েশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসে একটা ডাউট ক্লিয়ারিং সেশন দিয়ে শুরু করব। সবাই প্লিজ অ্যাটেন্ড করো। গুড নাইট।